স্বাগত নিউজ 24 সংবাদে সাথে আছে রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভুতুড়ে বিদ্যুৎ বিলের জন্য দুঃখ প্রকাশ করলেন বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ। জানিয়েছেন, অতিরিক্ত বিল নিয়ে গ্রাহকদের সমস্যা হওয়ায় আরও কিছুদিন আবাসিক গ্রাহকদের বিলম্ব মাশুল মওকুফের চিন্তা করছে সরকার। এছাড়া নানা অনিয়মে 290 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ডিপিডিসি শাস্তির সুপারিশ করেছে বলেও জানান তিনি। রোববার বিতরণ কোম্পানিগুলোর সাথে ভার্চুয়াল বৈঠকে এসব কথা জানান বিদ্যুৎ সচিব। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। করোনার প্রাদুর্ভাবের কারণে সরকার ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 3 মাসের আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল নেওয়া বন্ধ রাখে। পরে গেল 3 মাসের যে বকেয়া বিল গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হয় তা দেখে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেন। কারণ 3 মাসে কোনো কোনো গ্রাহকের বিল 10 গুণ 12 গুণ পর্যন্ত বেশি এসেছে। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। দাবি ওঠে বিল সমন্বয়ের এবং জড়িতদের শাস্তির। এমন প্রেক্ষাপটে রোববার বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সাথে ভার্চুয়াল বৈঠক করেন বিদ্যুৎ সচিব। অসামঞ্জস্য বিদ্যুৎ বিলে কোনোভাবেই গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানান তিনি। একই সাথে বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ এসেছে তা খতিয়ে দেখে বাড়তি বিলগুলো সমন্বয়ের কথাও জানিয়েছেন। আমাদের ইউটিলিটিস গুলো পরীক্ষা করে দেখবেন যে উনি ওই মাসে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং সেই অনুসারেই তাকে বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য বিল করা হবে। একজন গ্রাহক যেন কোনো অবস্থাতেই তার ব্যবহৃত বিদ্যুতের বেশি পরিশোধ করতে না হয়, সেটা আমরা নিশ্চিত করব। ভুতুড়ে বিল কর্মকাণ্ডে জড়িত 290 কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান ডক্টর সুলতান আহমেদ। বিলের যে গড়মিলটা হয়েছে নিশ্চয়ই কোনো তার গাফলতি ছিল বা ইত্যাদি, মূলত সেটাকে এখন চিহ্নিত করা হচ্ছে যে এই সময়ে যে অন্যায়গুলো যদি হয়ে থাকে, যেগুলো আমরা বলবো ইচ্ছাকৃতভাবে যদি কোনো রকমের যেটা তারা আইডেন্টিফাই করতে চিহ্নিত করতেছেন, সেভাবে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটা আমি বলতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সব মিলিয়ে ৬২,০৯৬ বিলে অসঙ্গতি মিলেছে। ভবিষ্যতে বিতরণ কোম্পানিগুলোর এ ধরনের সংকট সমাধানে শতভাগ মিটার রিডিং নিয়ে বিদ্যুৎ বিল প্রস্তুত করার প্রতিও গুরুত্ব দিয়েছেন তিনি। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন 55 জন। একদিনে নতুন করে কোভিড-19 শনাক্ত হল 2738 জনের। রোববার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন 1,62,417 জন এবং মোট মৃত্যু 2,052 জনের। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,988টি। এছাড়া নতুন করে 1,904 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 72,625 জন। আনুষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন দেওয়ার জন্য প্রতিষ্ঠান 629টি সারা দেশের উপজেলা জেলা পর্যায়ে, এবং এই প্রতিষ্ঠানগুলিতে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 12,800টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 24,20,164টি। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় টালমাটাল বিশ্বের বেশিরভাগ দেশ। বিশ্বজুড়ে মোট মৃত্যু 5,35,000 ছাড়ালো। আক্রান্তের সংখ্যা 1,15,00,000 ছুঁয়েছে। গেল 24 ঘন্টায় সবশেষ খবরে যুক্তরাষ্ট্রে আরও প্রায় 30,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। হঠাৎ করেই সংক্রমণ বেড়েছে দক্ষিণ আফ্রিকায়। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে 10,800 মানুষ। লাতিন আমেরিকার দেশগুলোতে হু হু করে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। যুক্তরাজ্যে 4 জুলাই থেকে লকডাউন শিথিলের ঘোষণায় সমালোচনা করেছে ইউরোপের কয়েকটি দেশ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক পরা যেমন জরুরি, তেমনি কিছু কিছু ক্ষেত্রে মাস্কের ব্যবহার বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাস্ক পরে শরীর চর্চা, জগিং, সাইকেল চালালে শরীরে অক্সিজেন কমে গিয়ে উল্টো তার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। করোনার প্রকোপ কিছুতেই কমছে না সৌদি আরবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 58 জন মারা গেছেন কোভিড-19-এ। এদিকে দেশটির ভিসা বা ইকামাধারীদের জন্য সুখবর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির কারণে ইকামা, ফাইনাল এক্সিট, এক্সিট রি এন্ট্রি এবং
ভিজিট ভিসার মেয়াদ বিনা ফিতে ৩ মাস বৃদ্ধির অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সেখান থেকে সবশেষ খবর নিউজ 24-কে জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আল আমিন। সৌদি আরবে কিছুতেই কমছে না করোনার প্রকোপ। গত 24 ঘন্টায় দেশটিতে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক 58 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবে করোনা শনাক্তের পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যার মৃত্যুবরণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তাছাড়া দেশটিতে এ পর্যন্ত গত 24 ঘন্টায় 3500 জনের মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী সৌদি আরবে এ পর্যন্ত 518 জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে 7 জন রয়েছেন বাংলাদেশি প্রবাসী চিকিৎসক, এছাড়া 1 জন রয়েছেন বিনিয়োগকারী। এছাড়াও 20,000-এর মতো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে সৌদি আরবের ভিসাধারী বিদেশি নাগরিকদের জন্য একটি রাজকীয় ফরমান জারি করেছে সৌদি বাদশাহ। তো সৌদির বাদশার অনুমোদিত ফরমানের বরাত দিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে যারা ইতিমধ্যে নিজ নিজ দেশে চলে গিয়েছেন তাদের সৌদি আরবের ইকামা রয়েছে বা রেসিডেন্সি পারমিট রয়েছে, কিন্তু তারা করোনার প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা সৌদি আরবে ফিরতে পারেনি। তাদের ইকামা এবং তাদের ভিসার মেয়াদ 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন কিন্তু ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে করোনা প্রাদুর্ভাবের কারণে, তাদের ইকামার মেয়াদও আগামী 3 মাস বৃদ্ধি করার নির্দেশনা রয়েছে সেই বিজ্ঞপ্তিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যারা সৌদি আরবে ছিলেন কিন্তু দেশে যাওয়ার জন্য এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়েছিলেন অথবা ফাইনাল এক্সিটে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ভিসা নিয়েছিলেন, কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তারা যেতে পারেনি, তারাও আগামী 3 মাস এই বিনা ফিতে এই ভিসা রিনিউয়ের সুযোগ পাবেন। তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। তাছাড়া ইতিমধ্যে যারা সৌদি আরবে ভ্রমণে এসেছিলেন ফ্যামিলির সাথে, তাদের ভিসা অথবা যারা বিজনেস বা পর্যটন ভিসায় সৌদি আরবে এসেছিলেন তাদের ভিসা আগামী 3 মাসের জন্য কোনো ধরনের ফি ছাড়াই বাড়িয়ে দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই ঘোষণার ব্যাপারে এখনও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট আশা করছেন যে 2-1 দিনের মধ্যে হয়তো বা সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত একটি ব্রিফিং করবেন এবং কারা এই সুবিধা বুক করতে পারবেন কারা পারবেন এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে। সৌদি আরবে করোনায় 7 চিকিৎসক সহ 5 শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় 20,000 প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাস রিয়াদের তথ্য অনুযায়ী করোনায় প্রাণ হারানো 7 বাংলাদেশি চিকিৎসক হলেন ডাক্তার আফাক হোসেন মোল্লা, ডাক্তার রৌনক মোহাম্মদ শফিউল্লাহ, ডাক্তার গোলাম মুস্তফা, ডাক্তার আনোয়ার উল হাসান, ডাক্তার আব্দুর রহিম, ডাক্তার ফারজানা হক তানিয়া। অপরজনের নাম জানা যায়নি। এছাড়া রিয়াদের 2টি বেসরকারি ক্লিনিকে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক এবং ডাক্তার শফিকুল হকের স্ত্রী রিয়াদে মৃত্যুবরণ করেছেন। এদিকে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে ঢাকা দক্ষিণ সিটির ওয়ারিতে। লকডাউন এলাকায় দোকানপাট, বিপণী বিতান ও ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ। বাসিন্দাদের অনেকেই তোয়াক্কা করছেন না লকডাউনের। এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে বিতণ্ডায়ও জড়াচ্ছেন তারা। স্থানীয় জনপ্রতিনিধির দাবি অবস্থার উন্নতি হচ্ছে। তালুকদার বিপ্লবকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নয়ন বিশ্বাস। করোনা প্রতিরোধে 21 দিনের লকডাউনে ঢাকার ওয়ারি। জরুরি প্রয়োজনে শনিবার প্রথম দিনে সারাদিন 148 জনের যাতায়াতের তথ্য লিপিবদ্ধ থাকলেও রোববার সকাল 9:30টার মধ্যেই 100-রও বেশি মানুষের যাতায়াতের তথ্য মেলে। অলিগলিতেও অসংখ্য মানুষের চলাচল। সরেজমিনে দেখা যায় পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন বাসিন্দারা। এছাড়াও নানা অজুহাতে বের হওয়ার চেষ্টা করেন লোকজন। বলছেন জরুরি বলেই বের হচ্ছেন তারা। বাসায় থাকাও দায়িত্ব, আবার বাসায় থাকলে তো আমাকে খাবার দিয়ে আসবে না সরকার। 5,000 লোকের দায়িত্ব আমার কাছে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য দায়িত্ব আমার কাছে। 200-250 লোক বের হয়েছে, আস্তে আস্তে বের হইতেছে, তাই এটা তো লকডাউনের কোনো মানে নাই। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, মানুষকে নিয়ন্ত্রণে বেগ পেতে হলেও সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। যারা নিয়মের মধ্যে পড়বে তারাই কেবল বের হবে, যারা পড়বে না তারা বের হতে পারবে না। সম্মানিত এই রেড জোন এলাকায় যে সকল নাগরিকবৃন্দ আছে, আমি তাদেরকে কাছে অনুরোধ করব যে রেড জোন
এই বাস্তবায়নের জন্য এই ওয়ারী থানা পুলিশকে যথাযথভাবে সহযোগিতা করবেন। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, প্রথম দিনের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। হয়তো তারা কালকে একটু করছে আসছে, কিন্তু দেখেন আপনার সবাই কিন্তু নর্মালি আছে, যার যার বাসায় অবস্থান করছে সকাল থেকে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। ওয়ারী রেড জোনের এই লকডাউন শেষ হবে আগামী 25 জুলাই। নয়ন বিশ্বাস, নিউজ 24। এখনও দেশের 42 জেলায় করোনা পরীক্ষার জন্য কোনো ল্যাবরেটরি নেই। ফলে করোনা ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জমে থাকা নমুনা থেকে ফলাফলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। গত 4 মাসে করোনা পরীক্ষার জন্য ল্যাব বাড়লেও সেই অনুপাতে পরীক্ষা বাড়েনি। সক্ষমতা থাকার পরও ল্যাবগুলোর পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে মার্চ মাস পর্যন্ত আইইডিসিআর এর একটি ল্যাবে করোনা পরীক্ষা করা হতো। সংক্রমণ বাড়তে থাকায় ল্যাবের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। আইইডিসিআর এর একটি ল্যাব থেকে বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে 71-এ। অন্যদিকে এখনও দেশের 42 জেলায় করোনা পরীক্ষার জন্য কোনো পিসিআর ল্যাব নেই। 71টি ল্যাবের মধ্যে ঢাকায় রয়েছে 37টি, বাকি 34টি ঢাকার বাইরে 21 জেলায় ল্যাব রয়েছে। পিসিআর ল্যাব থাকলে তো অবশ্যই সুবিধা। আমরা সরকারি ভাবে আশা করি পেয়ে যাবো, শিল্পমন্ত্রীর মধ্যে চেষ্টা করতেছে, আমরা আশা করি ওইটা খুব দ্রুত বসাইতে পারবো। এভারেজ রেজাল্ট মানে স্যাম্পল পাঠানোর 9 দিন পর রেজাল্ট পাচ্ছে। যদি পিসিআর ল্যাব থাকতো তাহলে তাহলে তো অবশ্যই দিন আন দিন রেজাল্ট পেয়ে যেতাম। বিশেষজ্ঞরা বলছেন, নমুনা জমে থাকলে কিংবা ফলাফল দেরিতে আসলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। একই সঙ্গে পরীক্ষার মান নিয়েও প্রশ্ন থেকে যাবে। সে হারায় যেতে পারে, তারপরে রেজাল্ট কোয়ালিটি মানে ডিফার করতে পারে, নানান মানে দূরে যত দূরে যাবে তত তাদের একটু অসুবিধা হতে পারে। লিস্ট একটা করে পিসিআর ল্যাব জেলাতে, প্রতি জেলাতে থাকতে হবে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণের যে চিত্র এখন তাতে প্রতিদিন গড়ে কমপক্ষে 20,000 পরীক্ষা করা প্রয়োজন। তবে এখন পর্যন্ত 20,000 পরীক্ষা অতিক্রম করতে পারেনি। এছাড়া 71টি ল্যাবে প্রতিদিন গড়ে 25,000 পরীক্ষা করার সক্ষমতা থাকার পরও তা ব্যবহার করা যাচ্ছে না। এই নমুনাটা প্রক্রিয়াজাত করার কিন্তু জনবল দরকার এবং লজিস্টিক দরকার। টেস্টিং কিট পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা দরকার। সেটা দিলে কিন্তু এই সক্ষমতা 1.5 গুণ থেকে 2 গুণ বাড়ানো যাবে। আমাদের সক্ষমতা আরো বাড়াচ্ছি, আমাদের ল্যাব আরো বাড়াচ্ছি এবং আমাদের যে ক্যাপাসিটি অনুসারে যেগুলো ল্যাবগুলোতে আমাদের টেস্টগুলো আসছে সেগুলোতে করা হচ্ছে এবং বেশি হয়ে গেলে সেগুলো আমাদের বিভিন্ন অন্যান্য ল্যাবগুলোতে আমরা সেগুলোকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে গত বৃহস্পতিবার থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা কমে গেছে। অথচ বিশেষজ্ঞরা পরীক্ষার সংখ্যা বাড়াতে বললেও গত 3 দিনে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে গড়ে 14,000। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বয়সের বিষয় বিবেচনা নিয়ে 20,000 মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ সহ মোট 5 দফা দাবি পূরণে বৃহস্পতিবার 2 ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে তারা এই ঘোষণা দেন। বিস্তারিত তানজির মেহেদির রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে রোববার সকাল থেকে জড়ো হতে থাকেন সরকারি ও বেসরকারি মেডিকেল টেকনোলজিস্টরা। বিতর্কিত নিয়োগ বাতিল, অস্থায়ী নিয়োগ বন্ধ করা সহ মোট 5 দফা দাবিতে সমবেত হন তারা। স্লোগানে মুখর করে রাখেন গোটা প্রাঙ্গণ। হাতে ছিল দাবি সম্বলিত ফেস্টুন। নিজেদের করোনা যোদ্ধা দাবি করলেও মানা হয়নি কোনো সামাজিক দূরত্ব। 12 বছরের বেকারত্ব, সবাই এখন নিজের জীবনের তাগিদে, বাঁচার তাগিদে এখন সবার হিতাহিত জ্ঞান নেই। নীতিমালা ছাড়া 145 জন নিয়োগ হয়ে গেছে অলরেডি এবং কি সম্পূর্ণ নিয়োগ ছাড়াই নিয়োগ হয়ে গেছে। আমরা সেটা বাতিল করতে চাই। 10ম গেট যাতে আমাদের বাস্তবায়ন করা হয় সেই দাবি আমরা করছি। সংগঠনের নেতারা বলছেন, 1 যুগ ধরে কোনো নিয়োগ নেই। চলমান করোনা যুদ্ধ জিততে নিয়োগের বিকল্প নেই বলে দাবি তাদের। 1300 মেডিকেল টেকনোলজিস্ট করোনা নিয়ে যুদ্ধ করতেছি, তার মধ্যে 1200 আক্রান্ত হয়ে গেছে। বর্তমানে 100 বাকি আছে। এই 100 আক্রান্ত হলে আপনাদের করোনা এবং দেশের করোনা নির্ণয় করার কোনো যুদ্ধ থাকবে না। অবস্থান ধর্মঘট থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার সকাল 11 পরীক্ষা হইতে দুপুর 1টা পর্যন্ত 2 ঘণ্টা জরুরি সেবা ব্যতীত বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল কর্মীদের কর্মবিরতি পালন করা হইবে।
বুধবার পর্যন্ত দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে গণসংযোগ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা অ্যান্টিবডি নির্ণয়ক কিটের বিষয়ে ঔষধ প্রশাসনের নিয়মাবলী অনুসরণ করে কিটের ক্লিনিক্যাল ট্রায়ালের কাগজপত্র জমা দিতে বলেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। যদিও গণস্বাস্থ্যের দাবি তারা তাদের করোনা অ্যান্টিবডি নির্ণয়ক কিটের কার্যকারিতা বৃদ্ধি করেছে এবং যুক্তরাষ্ট্রের গাইডলাইন অনুযায়ী ৯৭% বেশি কার্যক্ষমতা সম্পন্ন। রোববার এ নিয়ে বৈঠক হয় মহাখালী ওষুধ প্রশাসনে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটটি নিয়ে আলোচনা থেমে নেই। যদিও করোনা শনাক্তকরণে এই কিটের কার্যকারিতা যথেষ্ট নয় বলেই জানিয়েছে বিএসএমএমই। তবে গণস্বাস্থ্য বলছে ভাইরাস শনাক্তকরণ অংশটির আরও উন্নয়নে গবেষণা চলছে, কিন্তু অ্যান্টিবডি নির্ণয়ে ৯৭% বেশি কার্যকারিতা প্রমাণে তারা সক্ষম হয়েছেন। রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরে কিট নিয়ে বৈঠকে বসেন গণস্বাস্থ্যের কর্মকর্তারা। অ্যান্টিবডি কিটটাকে আগের চেয়ে আমরা অনেক উন্নত করে ফেলেছি এবং ওনারা সেটাকে আবার এক্সটার্নাল ভ্যালিডেশনে দেওয়ার জন্য বলেছেন এবং এটা এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য আমরা অলরেডি আমাদের সিআরওর সাথে কথা বলবো। আর অ্যান্টিজেনের বেলায় ওনারা আমাদেরকে একটা ফরম্যাট দিয়েছেন, সেই ফরম্যাট অনুযায়ী ওনারা আমাদেরকে অ্যান্টিজেনের ডকুমেন্টটা সাবমিট করতে বলেছেন। আবার আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের মন্ত্রণালয় মিলে একটা নতুন গাইডলাইন তৈরি করেছে। ইউএসএফডি এর যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের সেন্সিটিভিটি হচ্ছে 97.7%। বৈঠক থেকে অ্যান্টিজেনের বিষয়টি পুনঃপরীক্ষা এবং অ্যান্টিবডির কার্যকারিতা বাড়ানো বিষয়ক কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছে ঔষধ প্রশাসন। অ্যান্টিবডি টেস্ট কিটের ব্যাপারে তারা কোনো এভিডেন্স আমাদের কাছে দিতে পারে নাই। আবার তাদেরকে গ্যাপ অ্যানালাইসিস করে প্রোডাক্ট ডেভেলপ করে ইন্টারনাল ভ্যালিডেশন করতে হবে এবং এক্সটার্নাল থার্ড পার্টি ভ্যালিডেশন করে ডাটা আমাদের দিতে হবে। এখন তারা অ্যান্টিজেন কিটের ব্যাপারে তারা ইন্টারেস্টেড, যে অ্যান্টিজেন কিটের পারফরমেন্স স্টাডি তারা করতে চায়। আমরা তাদের পাথওয়েটা বলেছি। এই সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি কিটের অনুমোদন পেলে পরবর্তী 1 মাসে মানুষের হাতে এই কিট পৌঁছানো সম্ভব বলে আশা করছে গণস্বাস্থ্য কেন্দ্র। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ডের ভ্যাকসিন, এমনটাই দাবি করলেন অক্সফোর্ডের প্রতিষেধক গবেষণার প্রধান। তাদের তৈরি করোনার টিকা বেশ কয়েক বছর পর্যন্ত ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম, এমনকি শরীরের সাধারণ প্রতিরোধ ক্ষমতার চেয়ে অনেকটাই শক্তিশালী প্রতিরোধ করতে পারে এই প্রতিষেধক। এদিকে করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সি ক্লোরোকুইনের ব্যবহার আবারও বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার সংক্রমণ রোধ, মানুষের সুরক্ষায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং বন্যা মোকাবেলা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সেতুমন্ত্রী জানান, করোনার কারণে উন্নয়ন কাজে কিছুটা বাধাগ্রস্ত হলেও মেগা প্রকল্পে এখন গতি এসেছে। এ সময় তিনি বলেন, বিএনপির বিষোদ্গারে সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে। সরকারকে এখন 3টি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রথমত করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, দ্বিতীয়ত দেশের বন্যা কবলিত 12টি জেলায় মানুষের সুরক্ষা এবং তৃতীয়ত আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো যে কোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন। করোনা ভাইরাস সংক্রমণ এবং বন্যার মধ্যে বগুড়া 1 ও যশোর 6 সংসদীয় আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। রোববার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল 29 মার্চ যশোর 6 এবং বগুড়া 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনা সংক্রমণের শঙ্কায় ভোট গ্রহণের সপ্তাহখানেক আগে তা স্থগিত করে নির্বাচন কমিশন। এর আগে 18 ও 21 জানুয়ারি আসন দুটি শূন্য হয়।
গত 24 ফেব্রুয়ারি বগুড়া 1 আসনে AKM আহসানুল তৈয়ব জাকির এবং যশোর 6 আসনের উপনির্বাচনে আবুল হোসেন আজাদকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। করোনা মহামারীকালে নির্বাচন কমিশন রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020-এর খসড়ার বিষয়ে মতামত চাওয়ায় অনলাইনে এই মতামত চেয়েছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান তারা বলেন, এই সময়ের রাজনৈতিক দলসমূহের স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম যখন প্রায় বন্ধ ও সংকুচিত, তখন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচলিত বিধি বিধান ও আইন সংশোধনের উদ্যোগ বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলবে। জীবনে একটি অস্বাভাবিক দুর্যোগের মধ্যে যেরকম দ্রুততার সাথে এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার নির্বাচন কমিশনের সদিচ্ছাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার ও সরকারি দলকে খুশি রাখতে এবং বাড়তি রাজনৈতিক সুবিধা দিতে আইন সংশোধনের এই তড়িঘড়ি উদ্যোগ কিনা রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে এ ব্যাপারেও উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। করোনাকালে ইন্টারনেটের ব্যবহার শতকরা 40% বেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট প্রচারের নিয়ম মানতে হবে এবং কর দিতে হবে। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ওয়েব সিরিজ সহ OTT প্ল্যাটফর্মকে নিয়ম নীতির আওতায় আনার সংক্রান্ত ভিডিও কনফারেন্সে তারা এসব কথা বলেন। করোনা কাল চলতেছে, তখন আমাদের ইন্টারনেট অথবা মোবাইল ফোন এটা প্রায় শ্বাস প্রশ্বাসের মতো অতি প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। এখন আমাদের ইন্টারনেটের চাহিদা প্রায় 40% বেড়ে গেছে। নিয়ম নীতি না মেনে এবং সরকারের কোনো বৈধ অনুমতি না নিয়ে যারা এই ধরনের ব্যবসা করছে তাদেরকে ট্যাক্সেশনের আওতায় আনা প্রয়োজন। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের অবস্থার অবনতি হয়েছে। ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফেরেন। বর্তমানে তিনি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে আছেন। তার শারীরিক অবস্থার সার্বিক তত্ত্বাবধান করছেন বোনের স্বামী ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার প্যাট্রিক বিশ্বাস। কোলন ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোর এর আগে দেশে চিকিৎসা নেন। 2019 সালের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। তাদের অভিযোগ, পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো ত্রাণ সহায়তা। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তবে 7 জুলাইয়ের পর পানি আবারও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে উত্তরাঞ্চলে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কমলেও ধরলা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। বন্যার পানিতে বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে। খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এমন ধানের বিছন মনে করেন যে এখনো পানি তল পড়ে আছে, এখন তো পানি নামে না, বিছন তো নষ্ট হয়ে যাচ্ছে। লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা অববাহিকায় 8টি উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দী চরাঞ্চলের কয়েক হাজার পরিবার। তবে সংশ্লিষ্টরা বলছেন, দুর্গত মানুষদের সহায়তায় 100 মেট্রিক টন চাল, 11,42,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। আমাদের এ পর্যন্ত প্রায় 720 মেট্রিক টন জিআর চাল এবং 35 লক্ষ টাকা আমাদের মজুদ রয়েছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাগট সহ ছোট বড় সবগুলো নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে।
165টি চরাঞ্চল সহ নদী তীরবর্তী গ্রামগুলো এখনো পানিতে তলিয়ে আছে। আজ থেকে 9 দিন হলে পানি হচ্ছে, 9 দিনে এবার চলতেছি। আবর্জনা পচে নষ্ট হয়ে গেছে, সেগুলো গন্ধত্ব, বাচ্চা কাচ্চার অসুখ হচ্ছে। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ধীরগতিতে পানি কমায় এখনো অনেকের ঘরবাড়িতে পানি থাকায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় একটি বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে 2 শিক্ষার্থী সহ 3 তরুণের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে বাইমাইলের ওই বিলে 5 থেকে 6 জন গোসল করতে নামে। এক পর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন নামের 3 জন নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে বিকেলে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে 2 শিক্ষার্থী সহ 3 জনের মরদেহ উদ্ধার করে। নিহত 3 জনের বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকায়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আমদানি রপ্তানি রাজস্ব আয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান এক খাতগুলো এখনও ধরাশায়ী। অর্থনীতিতে আশা জাগিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। যদিও করোনার কবলে সেখানেও প্রবৃদ্ধির হার কমেছে। সম্প্রতি দেশীয় এবং বিশ্ব বাজারে সীমিত আকারে অর্থনৈতিক কর্মযোগ্য চালু থাকায় এই পরিস্থিতিতে কিছুটা উন্নতি হলেও সহসাই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। তবে সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে ভবিষ্যতে এই ধাক্কা কাটিয়ে ওঠা অসম্ভব নয় বলেই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। নাজিয়া কণা রিপোর্ট। গেল মে মাসে প্রায় 29,000 কোটি টাকার রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা থাকলেও এর বিপরীতে আদায় হয়েছে মাত্র 13,453 কোটি টাকা। তবে মে মাসে রাজস্ব আদায় তার আগের মাস এপ্রিলের তুলনায় বেড়েছে। এরপরেও মে মাসে লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়ে কম রাজস্ব আহরণ হয়েছে। মে মাসে দেশের রপ্তানি আয়ও কমেছে আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 20,000 কোটি টাকা। করোনার মহামারীকালে রপ্তানিতে খরা না কাটলেও তার আগের মাস এপ্রিলের চেয়ে বেশি আয় হয়েছে 3 গুণ। ডিসেম্বর পর্যন্ত আমাদের যে প্রজেকশন আছে তাতে প্রতি বছর যে এক্সপোর্ট আমরা করেছি তার 60% এক্সপোর্ট হতে পারে। আর আমদানির হালনাগাদ তথ্য না থাকলেও বাংলাদেশ ব্যাংকের এপ্রিল মাসের আমদানির তথ্য পর্যালোচনা করলে দেখা যায় সেখানেও নেতিবাচক প্রবৃদ্ধি। এপ্রিলে 285 কোটি 84 লাখ ডলারের আমদানি হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় 44.17% কম। ভোগ্যপণ্য আমদানি এবং বেসিক র মেটেরিয়াল দুটোই কমেছে, তার রিফ্লেকশন আপনারা দেখেছেন। এবং রপ্তানির জন্য আমরা যে পণ্য আমদানি করি সেটাও কমে আসছে, যার জন্য টোটাল আমদানির উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও মহামারী করোনার মধ্যে আশা জাগিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। মে মাসের পর জুনেও রেকর্ড 156 কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। তবে করোনার কারণে প্রবাসীদের কর্মসংস্থান ঝুঁকিতে থাকায় প্রবৃদ্ধির হার কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, করোনার ধকল না গেলে এসব খাতের সহসাই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। যে সংকটটা চলছে, আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস, এটা 1-2 মাসের মধ্যে বড় ধরনের উন্নতি হবে সেটা ধারণা করার অর্থনৈতিকভাবে আমার কাছে মনে হয় না। কিন্তু 1-2 মাসের মধ্যে কিন্তু আমাদের স্বাস্থ্য সংকটটা মোকাবেলা করতে হবে খুবই নজর দিয়ে এবং খুবই প্রায়োরিটি বেসিসে। তাহলে কিন্তু আমরা একটা স্বস্তি জায়গা পাবো। এজন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েই শুরু হলো নতুন অর্থ বছর 2020-21। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। পেছনের দিকে হাঁটছে দেশের দ্বিতীয় সম্ভাবনাময় রপ্তানি খাত চামড়া শিল্প। চলতি অর্থ বছরের 11 মাসের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় রপ্তানিতে চামড়া শিল্পের অবস্থান নেমে এসেছে 4র্থ অবস্থানে। বিশ্লেষকরা বলছেন, যথাসময়ে সিইটিপি কার্যকর না করা এবং চামড়া শিল্পের কমপ্লায়েন্স বা কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারায় ধস নামছে এই খাতের রপ্তানিতে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশের রপ্তানি ঝুড়িতে শীর্ষ দ্বিতীয় অবস্থানে থাকা সম্ভাবনাময় খাত চামড়া শিল্প। এ খাতের রপ্তানি আয় বাড়াতে সাভারে সিইটিপি নির্মাণ ও নানা সংস্কার উদ্যোগ নেওয়া হলেও তার বাস্তবায়ন জটিলতায় বিপর্যয় নেমে এসেছে এই শিল্পে।
ধারাবাহিকভাবে কমছে এ খাতের রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে 2015-16 অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ছিল $116 কোটি। পরের অর্থ বছর তা কিছুটা বাড়লেও 2017-18 অর্থ বছরে তা কমে রপ্তানি হয় $109 কোটি। 2018-19 অর্থ বছরে আরও কমে তা হয় $102 কোটি। আর চলতি অর্থ বছরের 11 মাসের হিসাব শেষে এ খাতের রপ্তানি আয় মাত্র $74 কোটি। দেশের ভিতরে চামড়াজাত পণ্য পুরোপুরি পরিবেশ মানদণ্ডে উৎপাদন ব্যতি রেখে কোনোভাবে আমাদের আগামী দিনের চামড়ার বাজারের কোনো সম্ভাবনা নেই। তাহলে কিন্তু ব্র্যান্ড বায়ার যারা রয়েছেন তারা কিন্তু কখনোই আমাদের এখানে পণ্য নিতে আসবেন না। আমাদের দ্রুত সাভারের ইটিপিটা দ্রুত বেগে সেটা কার্যকর করে এখানকার একটা কমপ্লায়েন্স করতে হবে। এটা যদি কমপ্লায়েন্স না করা যায় স্থানীয় আমাদের কাঁচা চামড়া ব্যবহার করা যাবে না। সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরে জমি পাওয়া 155টি ট্যানারির 125টির মতো উৎপাদনেও গেছে, তবু এ খাতের দুর্দশা কাটেনি। সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের কারণে আমাদের এই শিল্প আজকে এই 3 বছরে ধ্বংসের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে। যেহেতু বিসিক শিল্পনগরীতে কোনো রকমের কমপ্লায়েন্স 2017 সালে ছিল না, অদ্যাবধি এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। দেশে 1990 সাল থেকে কাঁচা চামড়া রপ্তানি বন্ধ থাকলেও পচে যাওয়া ঠেকাতে এবছর ন্যূনতম দাম নির্ধারণ করে রপ্তানি খুলে দেওয়ার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। চামড়া শিল্প খাতের উদ্যোক্তাদের মধ্যে যারা ঋণ পরিশোধ করতে না পেরে খেলাপি হয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে তাদের বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মাত্র 2% ডাউন পেমেন্টে তারা ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবেন। এই সুবিধা পেতে 30 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে বলে রোববার এক সার্কুলারে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়মিতভাবে পরিশোধ না হওয়ায় এ খাতের কিছু ঋণ খেলাপি হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় এবং সংরক্ষণ কার্যক্রম স্বাভাবিক রাখতে অনিয়মিত ঋণ পুনঃতফসিলের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে বয়স্ক, শিশু এবং অসুস্থ মানুষদের কোরবানির পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসার ব্যবস্থাপনা সংক্রান্ত এক অনলাইন সভায় মেয়র এই আহ্বান জানান। কোভিড-19 চ্যালেঞ্জ, এটা মহামারীর মধ্যে কোরবানি হবে, সুতরাং বর্জ্য নিয়ে আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব, আমি বলেছি 24 ঘন্টার আগেই এই বর্জ্যগুলোকে অপারেশন করার জন্য সকল সম্মানিত কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর সবার সাথে আমরা মিটিং করেছি এবং সবাই আমায় কথা দিয়েছে যে সবাই সাধ্য মতন চেষ্টা করবে। সীমান্ত নিয়ে চীন ভারতের সংঘাত চরমে। এর মধ্যে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা নিয়ে জাতিসংঘে ভারত বিরোধী প্রস্তাব তোলে চীন। সেই প্রস্তাবে সায় দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে চীনের বিরুদ্ধে কঠোর নীতি নেওয়ার জন্য মোদী সরকারের কাছে আবেদন জানাচ্ছে উইঘুর মুসলমান সম্প্রদায়। চীনের সাথে চলমান উত্তেজনার মধ্যে লাদাখ সীমান্তে মহড়া চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। গালওয়ান উপত্যকা প্যাংগং লেকে চীনের আগ্রাসন নিয়ে উত্তেজনা চরমে। এর মধ্যে পাক স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা নিয়ে জাতিসংঘে চীনের তোলা ভারত বিরোধী প্রস্তাবে সায় দেয়নি যুক্তরাষ্ট্র। সেই মার্কিন মূল্য ফের পাশে দাঁড়ালো ভারতের। যুক্তরাষ্ট্রের 244তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাবেও ট্রাম্পের ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ জবাব, ভারতকে ভালোবাসে আমেরিকা। সাথে সাথে তা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে। এরই মধ্যে চীনের বিরুদ্ধে কঠোর নীতি নেওয়ার জন্য মোদী সরকারের কাছে আবেদন জানাচ্ছে উইঘুর মুসলমান সম্প্রদায়। বেজিং এর উপর চাপ বাড়াতে কখনো কখনো তিব্বতকে কাজে লাগিয়েছে দিল্লি, কিন্তু উইঘুরদের নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে সরব হতে দেখা যায়নি ভারতীয় নেতৃত্বকে। এদিকে চীনের সাথে চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে মহড়া চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সীমান্তের খুব কাছে অগ্রবর্তী বিমান ঘাঁটি থেকে এই মহড়া চালানো হয়। সীমান্তে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলার যে কোনো ধরনের হামলার জবাব দিতে প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী। সমস্ত পরিচালনামূলক দায়িত্ব গ্রহণ এবং সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব দিক থেকে প্রস্তুত তারা। Our josh has always been high and touching the sky with glory. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ সীমান্তে ঝটিকা সফরের একদিন পরেই এই মহড়া চালানো হলো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
ভারতের উত্তরপ্রদেশে একটি মোমবাতি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 7 শ্রমিক নিহত হয়েছেন। দিল্লির গাজিয়াবাদ শহরে এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। 20 থেকে 25 জন এই কারখানায় পার্টি পুপার্স বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। মতিনগরের বাখারভা গ্রামের ওই কারখানায় রোববার বিকেল 3টায় বিস্ফোরণে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর এক ভুয়া ফিল্ড অফিসারকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা এনএসআই। ভুয়া ফিল্ড অফিসার পরিচয় দানকারী জয়নাল আবেদিনকে আটকের পর ঘটনাস্থল শিবগঞ্জ উপজেলা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন ইউএনও ও ওসি। জয়নাল আবেদিনের অপরাধ মাত্রা বেশি হওয়ায় তাকে মোবাইল কোর্টে সাজা না দিয়ে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় দণ্ডবিধি সিক্রেট অ্যাক্ট সহ ফৌজদারি আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভুয়া সদস্য জয়নাল আবেদিন বর্তমানে শিবগঞ্জ থানায় আটক রয়েছে। করোনা ভাইরাসে মৃতদের দাফন কাজ সম্পন্ন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশনকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI। রোববার FBCCI সভাপতি শেখ ফজলে ফাহিম, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। কোভিড-19 পরিস্থিতিতে সর্বসাধারণের জন্য মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্নের কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশন। এখন পর্যন্ত প্রায় 300 মৃতের দাফন সম্পন্ন করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এবারে প্রবাসের খবর। প্রবাসীদের আশা জাগিয়ে আবারও দুবাই আবুধাবি রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ বিমানের অফিসের দেয়া এক বিবৃতিতে ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়। দুবাইস্থ বাংলাদেশ বিমানের রিজনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরীর স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, আগামী 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত দুবাই থেকে ঢাকাগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ফ্লাইট বাতিল হলেও ক্রয়কৃত টিকিটের মূল্য যাত্রীরা ফেরত চাইলে নিতে পারবেন। অন্যথায় ফ্লাইট স্বাভাবিক হলে আগামী 1 বছরের মধ্যে যে কোনো সময় ওই টিকিটে ভ্রমণ করতে পারবেন। 7 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে 7, 10, 12, 14 তারিখে বিমানের 4টি ফ্লাইটের শিডিউল ছিল। এর মধ্যে 7 ও 10 জুলাইয়ের প্রায় সবগুলো টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তে চিন্তিত আমিরাত প্রবাসীরা। তবে দূতাবাস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অন্য কোনো মাধ্যমে বা ভাড়া করা বিমানে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করা হতে পারে। দ্বিতীয় দফা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। পোর্তো থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর আমাদের জানিয়েছেন শাহ আলম কাজল। পর্তুগালবাসীরাও করোনা আক্রমণের শিকার হয়েছি। বিশেষ করে এখানে প্রায় আপনার 46,000 ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং 1605 জন এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে আমাদের একজন বাংলাদেশীও দুর্ভাগ্যজনকভাবে এই মৃত্যু তালিকা আছেন। তো সেখানে আমরা গত কিছুদিন থেকে 1 জুন থেকে বিশেষ করে সরকার লকডাউন উঠে দেওয়ার পরে আমরা অনেকটা আশান্বিত হয়েছি যে আমাদের হয়তো জীবনযাত্রা আগের মতো আমরা ফিরে যেতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য বা যারা আমরা কাজকর্ম করছি তারা হয়তো তাদের কাজকর্মে ফিরে যেতে পারবো। কিন্তু গত 7-8 দিন থেকে আবার করোনার সংক্রমণ যে হারে বেড়ে যাচ্ছে পর্তুগালে, বিশেষ করে লিসবন অঞ্চলে, সেই ক্ষেত্রে আমরা খুবই উদ্বিগ্ন। বিশেষ করে আমাদের এই পর্যটন নির্ভর দেশ পর্তুগালে ট্যুরিস্ট আসা আবারও হয়তোবা বন্ধ হয়ে যাবে, যার কারণে আমরা যারা এতদিন কর্মহীন ছিলাম তারা আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে হবে। এবং যারা ব্যবসায়ী আছে তারা খুবই আতঙ্কিত। বিশেষ করে ট্যুরিস্ট নির্ভর যারা ব্যবসায়ী তারা খুবই খারাপ অবস্থার ভিতরে কাটাচ্ছেন। এবং যে সরকার থেকে যে ধরনের সুযোগ দিচ্ছে সেটা আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবং আমরা আশা করছি যে হয়তোবা জুলাই আগস্ট আমাদের জন্য ভালো যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা আমাদের এখন খুবই উদ্বিগ্ন। আমরা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন এখানে যে ট্যুরিজম রিজার্ভেশনগুলো আছে হোটেল বা অন্যান্য হোস্টেলগুলোতে রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। দর্শক, সাইপ্রাসের করোনা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা আমাদের বিস্তারিত জানিয়েছেন মাহফুজুল হক।
সাইপ্রাসে করোনা ভাইরাসের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1000-এ ও মৃতের সংখ্যা 19 জন ও সুস্থ হয়েছেন 840 জন। সাইপ্রাসে মার্চের মাঝামাঝি যখন লকডাউন শুরু হওয়ার পর থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রেক্ষিতে এখানে সাইপ্রাসের পাশে যে একটি দেশ রয়েছে নর্থ সাইপ্রাস, ওইখানের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। আমার পিছনে দেখা যাচ্ছে এটি হচ্ছে নর্থ সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসের মাঝামাঝি বর্ডার, এটি নিকোসিয়াতে অবস্থিত। এই বর্ডারটি মার্চের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে, তো এটি এখনও খুলে দেওয়া হয়নি। এই বর্ডারটি যখন খোলা ছিল তখন এই বর্ডার দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করত নর্থ সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাস থেকে নর্থ সাইপ্রাসে। তো আমি বর্ডারে কথা বলে জানতে পেরেছি আগস্টের 1 তারিখ থেকে বর্ডার খুলে দেওয়া হবে। তো বর্ডার খোলা হলে মানুষ আবার আগের মতোই চলাচল করবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হলো গ্রিক সাইপ্রাসে এশিয়ানদের মধ্যে যাদের ভিসা রয়েছে তারা ইচ্ছে করলে এই বর্ডার দিয়ে বৈধভাবে নর্থ সাইপ্রাস যেতেও পারে, আসতেও পারে। তবে নর্থ সাইপ্রাসে এশিয়ান যারা রয়েছে তাদের ভিসা থাকলেও তারা গ্রিক সাইপ্রাসে আসতে পারে না। জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। 71 সদস্য বিশিষ্ট এই কমিটিতে খন্দকার ইয়াকুব আলীকে সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের 5 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা করার লক্ষ্যে এই কমিটির যাত্রা শুরু হয়েছে বলে জানান নবগঠিত কমিটির সভাপতি খন্দকার ইয়াকুব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কার্যকরী সভাপতি মোস্তফা কামাল রানা, সহ সভাপতি মোহাম্মদ মহসিন, জাফর মোল্লা ও লাকু মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিঠু, মোহাম্মদ কবির হোসেন, রাহুল হোসেন সহ অনেকে। আবারও দেশের খবর। বেসরকারি ব্যাংক ঢাকা ব্যাংকের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া গুলশান কর্পোরেট ব্রাঞ্চের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক। বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে ঢাকা ব্যাংক। এ সময় ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওয়ালটন থেকে ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেলেন রাঙামাটির চাইথো আইং মারভা। এ নিয়ে এখন নিজের ব্যবসাকে বড় করবেন তিনি। চট্টগ্রামের রাউজান ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে মিলিয়নিয়ার চাইথো আইয়াংয়ের হাতে 10 লাখ টাকা চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এবং ওয়ালটনের কর্মকর্তারা। ওয়ালটনে এখন চলছে ক্যাম্পেইন সিজন 7। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 1 মিলিয়ন বা 10 লাখ টাকা। উইজডেনের স্বীকৃতিতে বেশ আনন্দিত সাকিব আল হাসান। 21 শতকে ওয়ানডেতে দ্বিতীয় এবং টেস্টে ষষ্ঠ সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া বেশ সম্মানের, জানিয়েছেন এই অলরাউন্ডার। এমন খবর পেয়ে প্রিয় সতীর্থকে অভিনন্দন জানান মুশফিকুর রহিম। বিস্তারিত রিপোর্টে। মাঠ কিংবা মাঠের বাইরে সাকিব আল হাসান মানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 21 শতকের সেরা খেলোয়াড়ের তালিকায় ওয়ানডেতে দ্বিতীয়, টেস্টে 6 নম্বরে, এমন স্বীকৃতি বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেনের। ওয়ানডেতে সবার উপরে এন্ড্রু ফ্লিনটফ, তৃতীয় স্থানে থাকা সাকিবের পেছনে গ্লেন ম্যাকগ্রা, ডিভিলিয়ার্স, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, বিরাট কোহলিরা। টেস্টে 1 নম্বরে লঙ্কানি স্পিনার মুরালীধরন, সাকিবের সামনে জ্যাক ক্যালিস, শেন ওয়ার্নের মতো তারকারা। লাল সবুজের অলরাউন্ডার জানিয়েছেন এমন স্বীকৃতি বেশ সম্মানের। নিজের ফেসবুক পেজে লিখেছেন, সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। ধন্যবাদ জানান ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনকে। এমন খবর পেয়ে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, সাকিব আল হাসানের সঙ্গে একই মাঠে খেলা নিঃসন্দেহে সম্মানের। মরিয়া দ্রুত একসঙ্গে মাঠে ফিরতে। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ করব নিউজ 24 সংবাদ।